ওকে, আজকে আমরা শুরু করব বায়োলজি IGCSE পেপার 1B ওয়েডনেসডে 8 জানুয়ারি 2020। শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেনে দেখাচ্ছে দ্য ডায়াগ্রাম শোজ আ ফরেস্ট ফুড ওয়েব। এখানে একটা ফরেস্টের ফুড ওয়েব দেওয়া। এখানে আমরা প্রডিউসার্স, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কনজিউমার্স দেখতে পাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি, হাউ মেনি প্রডিউসার্স আর শোন ইন দিস ফুড ওয়েব। এই ফুড ওয়েবে কয়টা প্রডিউসার্স আছে? প্রডিউসার্স বলতে আমরা কী বুঝি? প্রডিউসার্স হচ্ছে কি সেই অর্গানিজমস ইন আ ফুড ওয়েব যেগুলো তাদের নিজের ফুড নিজে বানাইতে পারে এবং তার অন্য কোনো অ্যানিমালস আর প্ল্যান্টস এসবের কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এই ছবিতে এই ফুড ওয়েবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রাস আছে, রেড ওক এবং ক্র্যানবেরি বুশ আছে। এই তিনটা হচ্ছে গিয়ে প্রডিউসার্স। তারা নিজের উপরে রিলায়েবল, অন্য কোনো কিছুর উপরে তারা রিলায়েবল না, তারা জাস্ট নিজের ফুড নিজে বানায়। সো এই ডায়াগ্রামে প্রডিউসার্স হচ্ছে গিয়ে আনসার হবে হচ্ছে গিয়ে 3। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, হাউ মেনি সেকেন্ডারি কনজিউমার্স আর শোন ইন দিস ফুড ওয়েব। এখানে সেকেন্ডারি কনজিউমার্স আমরা বলতে বুঝি হচ্ছে গিয়ে যারা প্রাইমারি কনজিউমার্সের উপরে ডিপেন্ড করে ফর দেয়ার ফুড। প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার্স কি? প্রাইমারি কনজিউমার্স হচ্ছে গিয়ে সেই অর্গানিজমস যারা প্রডিউসার্সের উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল এখানে মাউস দেখা যাচ্ছে যে গ্রাস খাইতেছে, ডিয়ার দেখা যাচ্ছে গ্রাস খাইতেছে, রেড ওক এবং ক্র্যানবেরি বুশ। সো এখানে প্রাইমারি কনজিউমার্স হচ্ছে গিয়ে মাউস, ডিয়ার, ক্যাটারপিলার। বাট সেকেন্ডারি কনজিউমার্স হচ্ছে গিয়ে যারা প্রাইমারি কনজিউমার্সের উপর ডিপেন্ড করে ফর দেয়ার ফুড। এখানের মধ্যে দেখা যাচ্ছে যে কয়োট, তারপরে টিক, তারপর ব্লু জে, ওয়াক্সপিং, এগুলো হচ্ছে গিয়ে সেকেন্ডারি কনজিউমার্স। এগুলো একটা প্রাইমারি কনজিউমারের উপর ডিপেন্ড করতেছে। এই যে কয়োটটা হচ্ছে গিয়ে মাউসের উপর ডিপেন্ড করতেছে, টিক তার ফুড পাচ্ছে ডিয়ার থেকে, ব্লু জে অ্যান্ড ওয়াক্সপিং এই দুইটাই পাচ্ছে হচ্ছে ক্যাটারপিলার থেকে। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে সি অর 4। The coyote uses some of its senses to catch deer. Name the sense that uses receptor cells in the retina. আমরা জানি যে আমাদের চোখের মধ্যে রেটিনা আছে এবং রেটিনার ইয়েটা কি, এটা কোন সেন্সে আমরা ইয়ে করি, চোখ আমাদের কি সেন্সে হেল্প করে, সেটা হচ্ছে কি আইসাইট বা ভিশন। সো নেম দ্য সেন্স দ্যাট ইউজেস রিসেপ্টর সেলস ইন দ্য রেটিনা, সেটার আনসার হবে হচ্ছে কি আইসাইট অথবা ভিশন, যে কোনো একটা লিখলে হবে। পরের কোয়েশ্চেন হচ্ছে কি, আ কয়োট রানস 530 meters in 30 seconds trying to catch a deer. Calculate the speed of this coyote in meters per second. Very easy question. এটার আনসার হচ্ছে কি, তো আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানের মধ্যে দেওয়া আছে ডিস্টেন্স, এখানের মধ্যে দেওয়া আছে টাইম। সো এটার স্পিড সিম্পল হচ্ছে 530 by 30 হচ্ছে 17.6 মিটার পার সেকেন্ড। এরপরের প্রশ্ন হচ্ছে, দ্য কয়োট উইল নট ক্যাচ দ্য ডিয়ার ইফ টু মাচ ল্যাকটিক অ্যাসিড বিল্ডস আপ ইন ইটস মাসলস। এক্সপ্লেইন ওয়াই ল্যাকটিক অ্যাসিড বিল্ডস আপ ইন দ্য কয়োটস মাসলস ওয়েন ইট রানস। একটা কয়োট যখন দৌড়ায় তখন এটার মাসলে, কয়োটের মাসলে কেন ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ করে? ল্যাকটিক অ্যাসিড আমরা জানি যে ইট ইস এ বাই প্রোডাক্ট অফ অ্যানারোবিক রেসপিরেশন, এবং দৌড়াইলে কী হয়, অ্যানারোবিক রেসপিরেশন হয়। সো এটার আনসার কী হবে? Anaerobic respiration takes place in the coyote muscles, which produces energy and lactic acid from breakdown of glucose. সো এটাই আনসার, যে ল্যাকটিক অ্যাসিড কেনই হচ্ছে, কারণ কি অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে, আর অ্যানারোবিক রেসপিরেশনের বাই প্রোডাক্ট হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড। অ্যানারোবিক রেসপিরেশনের প্রোডাক্ট হচ্ছে গিয়ে এনার্জি অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড। সো সেহেতু কয়োট যখন দৌড়াচ্ছে তখন তার ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে। Question number 2. Question number 2 says organisms can be classified into different groups based on their features. State 3 differences between eukaryotic and prokaryotic organisms. আমরা eukaryotic and prokaryotic organisms পড়ছি প্রথম চ্যাপ্টারে, এবং ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের ফার্স্ট যে ডিফারেন্স সেটা হচ্ছে কি, ইউক্যারিওটিকে নিউক্লিয়াস আছে অ্যান্ড প্রোক্যারিওটিকে নিউক্লিয়াস নাই। সো দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিকে নিউক্লিয়াস নাই অ্যান্ড ইউক্যারিওটিকে নিউক্লিয়াস আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিকে মেমব্রেন বাউন্ড অর্গানালসও নাই। মেমব্রেনাস যে অর্গানালস সেগুলো প্রোক্যারিওটিকে নাই এবং ইউক্যারিওটিকে আছে। এখন 3 নম্বর হচ্ছে, যদি
নিউক্লিয়াস এবং মেমব্রেনাস অর্গানেলস থাকে, তাহলে অবভিয়াসলি একটা ইউক্যারিওটিক অর্গানিজম এর সেলের সাইজ বিগার হবে। সো এখানে তিনটা বলছে, বাট আরও দেওয়া যায়। এর মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম। প্রোক্যারিওটিক অর্গানিজমে হচ্ছে গিয়ে সিঙ্গেল ক্রোমোজোম, যেখানে ইউক্যারিওটিক অর্গানিজমসে মোর দ্যান ওয়ান ক্রোমোজোমস থাকে। কারণ চারটা দিচ্ছি, যে কোনো তিনটা দিলেই হবে। গিভ অ্যান এক্সাম্পল অফ ডিজিজ কজ বাই প্রোটোক্টিস্ট। প্রোটোক্টিস্ট হচ্ছে গিয়ে সেই অর্গানিজমগুলো যেগুলা ইউক্যারিওটিকের মধ্যে অন্য কোনো ক্যাটাগরিতে ফেলানো যায় না। এর মধ্যে একটা হচ্ছে কি প্লাজমোডিয়াম, এবং এটা জাস্ট মনে রাখতে হবে যে প্লাজমোডিয়াম একটা ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ করে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। Question number 3. Squirrels are animals that live in woodland. They feed on nuts produced by the trees. The diagram shows a squirrel eating a nut. Describe a method you could use to show that the nut contains fat. এটা আমাদের একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, যেটা দেখাইতে হবে, বুঝতে হবে, করতে হবে। এখানে ফ্যাট খাবারের মধ্যে কি কি কন্টেন্ট আছে সেগুলোর ফুডের টেস্ট করা লাগে। সো এর মধ্যে আমরা ফ্যাট যদি টেস্ট করতে চাই, ফার্স্টে আমাদের কি করতে হবে, এখানে নাট থেকে আমরা ফ্যাট যদি এক্সট্রাক্ট করতে চাই, যে ফার্স্টে আমাদের করতে হবে কি এটাকে ক্রাশ করব। আমরা নাটটাকে ইদার ক্রাশ অর গ্রাইন্ড করব, পুরো গুঁড়া করব, এবং দেন আমরা এটার সাথে ইথানল মিক্স করব। এথানল বা সুদান 3 একটা কম্পাউন্ড, সেটা মিক্স করলে হবে। তারপরে আমরা এই দুইটার সাথে অ্যাড করব ওয়াটার যখন অ্যাড করব তখন দেখা যাবে একটা হোয়াইট ইমালশন পাওয়া যাচ্ছে। এখন ইথানল যদি আমরা ইউজ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে হোয়াইট ইমালশন, এবং আমরা যদি সুদান 3 ইউজ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে একটা রেড ইমালশন লেয়ার। সো এটা দিয়ে আমরা প্রুফ করতে পারবো যে এই খাবারে, এই নাটে আমাদের ফ্যাট পাবো আমরা। The table lists substances found in two types of nut A and nut B. The mass of each substance is given in milligram per gram of nut. And a nut A carbohydrate 167, more than 143, nut B protein ও বেশি, ফ্যাট নাট বি থেকে কম, ফাইবার আছে, আয়রন আছে। কোয়েশ্চেন 1 হচ্ছে কি এখানে, the role of fiber in the squirrel's diet. Fibers are indigestible, which means they move along the intestine, stimulating peristalsis and preventing constipation. ফাইবার কি করে, এটা প্রত্যেক অ্যানিমেলের জন্যই সেম রোল প্লে করে, যেহেতু এটা ইনডাইজেস্টেবল, সেহেতু দে জাস্ট মুভ অ্যালং দ্য ইন্টেস্টাইন আর দে স্টিমুলেট পেরিস্টালসিস হচ্ছে কি দ্য মুভমেন্ট, যেটা হয়তো সামনের দিকে ফুড পুশ করে। অ্যান্ড সেহেতু কী করে, কনস্টিপেশন রিলিভ করে বা কনস্টিপেশন প্রিভেন্ট করে। এটাই সব অ্যানিমেলের ক্ষেত্রে এই সেম রোলটা প্লে করে। উইচ নাট ইজ বেটার অ্যাট হেল্পিং দ্য স্কোয়ারেল মেক রেড ব্লাড সেলস? রেড ব্লাড সেলস কি? রেড ব্লাড সেলস আমরা পাই হিমোগ্লোবিন একটা প্রোটিন, হিমোগ্লোবিনের সাথে আয়রন বাউন্ড থাকে। সো আমরা এখানে দেখতে পারবো যে হিমোগ্লোবিন বানানোর জন্য আমাদের লাগবে প্রোটিন। সো প্রোটিন কোনটার মধ্যে বেশি? 150, ডেফিনেটলি নাট বি এর থেকে অলমোস্ট ডাবল। সো নাট এতে আমরা মোর প্রোটিন পাবো, এবং হিমোগ্লোবিনের সাথে তো আয়রনও থাকে। সো এখানে আমরা দেখতেছি যে আয়রনও নাট এতে নাট বি এর থেকে বেশি। সো এইটার আনসার কি হবে, যে নাট এ হ্যাজ মোর আয়রন অর প্রোটিন, সো ইট উইল মেক মোর হিমোগ্লোবিন অ্যান্ড দেয়ারফর মেক মোর রেড ব্লাড সেলস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে গিয়ে নাট এ has a mass of 28 grams. Calculate the total mass of carbohydrate in this nut. এটার আমরা পাবো এই যে এখানে আমাদেরকে বলছে কার্বোহাইড্রেট হিসাব, এখানে আমাদেরকে বলছে যে পার গ্রাম অফ নাট আমাদের কার্বোহাইড্রেট আছে 167 মিলিগ্রাম। যেহেতু গ্রাম হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অফ ইউনিট, সো আমরা ফার্স্টে 167 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করব, তাহলে কত হয় 0.167 গ্রাম। আর এখানে বলছে যে এটা পার গ্রাম অফ নাট, বাট একটা নাটের ওয়েট কত, মাস কত, 28 গ্রাম। সো আমরা জাস্ট 28 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমাদের কার্বোহাইড্রেট কন্টেন্ট হচ্ছে কি এখানে 4.68 গ্রাম।
ওকে, এরপরে সেই যে the graph shows the number of squirrels, foxes and trees in a woodland in 2010 and 2018. So 2010 এবং 2018 এ আমাদের স্কোয়ারেলস এর এবং ফক্সেস অ্যান্ড ট্রিজ এর হিসাব দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 বছরে স্কোয়ারেলস কমছে, ফক্সেস বাড়ছে এবং ট্রিজ একটু কমছে। Discuss the possible reasons why there is a decrease in the number of squirrels from 2010 to 2018 এবং use information from graphs and your own knowledge in your answers. সো এটার আনসার হবে হচ্ছে কি, ফার্স্টেই হচ্ছে কি যেহেতু অনেকগুলো স্কোয়ারেলস আছে এখানে, সো ফক্সেস হ্যাভ ইনাফ ফুড, তাই না? ফক্সেস তো স্কোয়ারেলস খাচ্ছে, সো এখানে যেহেতু অনেকগুলো স্কোয়ারেলস, অ্যাজ এ রেজাল্ট ফক্সেস অনেক ফুড পাচ্ছে, অ্যান্ড ফক্সেস যদি ফুড পায় তাহলে তো ফক্সেসের নাম্বার বাড়তেছে। সো ফক্সেসের নাম্বার যদি বাড়ে তাহলে তারা কয়টা স্কোয়ারেল খাচ্ছে সেটার নাম্বারও বাড়বে, রাইট? সো দেখা যাচ্ছে যে অ্যাজ এ রেজাল্ট 8 বছর পরে যেহেতু ফক্সেসের নাম্বার বাড়ছে বিকজ অফ হ্যাভিং সো মেনি স্কোয়ারেলস, অ্যাজ এ রেজাল্ট তো 8 বছর পরে কম্পারেটিভলি স্কোয়ারেলস কমছে এবং ফক্সেস বাড়ছে। এগেন ফক্সেস কিন্তু আবার এমন না যে শুধু স্কোয়ারেলসই খায়, ফক্সেস নাটসও খাইতে পারে। সো ফক্সেস দেখা যাচ্ছে যে তারা বাদামও খাচ্ছে। সো বাদাম যখন খাচ্ছে, হোয়াট হ্যাপেন্স ইজ বাদাম খাওয়াতে ওই নাটগুলা ট্রিজে গ্রো করতে পারতেছে না, রাইট? যেখানে দেখা যায় স্কোয়ারেলসরা নর্মালি কী করে, তারা বাদাম তো আর তারা তো ছোটো সাইজের অ্যানিমালস, সো তারা সব বাদাম খাইতেও পারে না। সো অনেকগুলো বাদাম দেখা যায় তারা ফালায় রাখছে, মাটিতে পড়ে গেছে, ওইখান থেকে গাছ হইতে পারে। বাট যেহেতু ফক্সেসরা যখন খায় তখন তারা আরও বেশি নাটস খাচ্ছে, অ্যাজ আ রেজাল্ট দেখা যাচ্ছে যে ওই নাটসগুলো ট্রিজও হইতে পারছে না, অ্যাজ আ রেজাল্ট ট্রিজও একটু কমে গেছে। এবং এখানে আদার স্পিসিসও আছে যারা নাটস খাচ্ছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট হচ্ছে না। অ্যান্ড এখানে অনেক এক্সটার্নাল আদার ফ্যাক্টরসও আছে, ফর এক্সাম্পল সাচ এজ মাইগ্রেশন। এখানে যে সব এই একটা জায়গায় যে একদম কনস্ট্যান্ট থাকবে সব প্রকার অ্যানিমালস এমন না। সো এখানের মধ্যে মাইগ্রেশন হতে পারে, এখানে ওয়েদারের এফেক্ট থাকতে পারে, এখানে ডিজিজ আউটব্রেকের এফেক্ট থাকতে পারে, এরকম মাইনর মেজর অনেক এক্সটার্নাল এফেক্ট থাকতে পারে। সেই জন্য এগুলো কয়েকটা জিনিস মেনশন করতে হবে। 5 মার্কের কোয়েশ্চেন, সো অনেক কিছুই মেনশন করতে হবে, মিনিমাম 5টা পয়েন্ট তো ইনক্লুড করতে হবে। এখন কোয়েশ্চেন নাম্বার 4 এর কোয়েশ্চেন হচ্ছে কি, enzymes are biological molecules that act as catalyst in metabolic reactions. So question key, state what is meant by the term catalyst. Catalyst কি? Catalystর definition হচ্ছে কি, any substance that speeds up chemical reaction. যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যে সাবস্টেন্সে স্পিড আপ করে উইথাউট বিং চেঞ্জড ইটসেলফ, যে এটার কি এটা রিয়াকশন আগে এবং পরে এটার কোনো চেঞ্জ হয় না, ওই সাবস্টেন্সগুলোকে বলে হচ্ছে কি ক্যাটালিস্ট। State what is meant by the term metabolic. Metabolic হচ্ছে কি তো রিলেটিং টু এনি রিয়াকশনস অর প্রসেস ইন সেল, ওগুলাকেই বলা হচ্ছে কি মেটাবলিক। যেমন একটা সেলে বা বডির সেলে সব রিয়াকশনগুলোকে মিলে বলা হয় হচ্ছে কি মেটাবলিজম। সো ওই তো মেটাবলিক মানে হচ্ছে ওই তো রিলেটিং টু দ্য রিয়াকশনস অর প্রসেসেস ইন সেলস। B number question, a teacher investigates the effect of enzyme concentration on the rate of a reaction. He uses enzyme catalase which is found in potato. He changes the enzyme concentration by adding different numbers of potato discs. Catalase breaks down hydrogen peroxide solution into water and oxygen. This is his method. First, cut same size discs from a potato. Put 5 cm cube of hydrogen peroxide solution into each 5 test tubes. Add a different number of potato discs to the hydrogen peroxide. Measure the volume of oxygen gas produced in 3 minutes. The teacher repeats each test 4 times
for each concentration. He then calculates the mean rate of oxygen production for each concentration. The table shows his results. এখানে যে টেবিলটাই দেওয়া আছে এটা আমরা এখানের মধ্যে আমি ফিগারের মধ্যে রেখে ফেলছি। এখানের মধ্যে কি করতে হবে ওই তো যে ফার্স্টে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলো করতে হবে যে এখানে আমরা কি দেখাচ্ছি রেট অফ অক্সিজেন প্রোডাকশন তারপরে হচ্ছে কি এখানে এনজাইম কনসেন্ট্রেশন এনজাইম মানে হচ্ছে তো ক্যাটালিস এনজাইম ডিস্কস ইন ডিস্ক তো এনজাইম কনসেন্ট্রেশন আমরা ইন টার্মস অফ ডিস্কস দিছি। সো ফার্স্ট এটাই হচ্ছে গিয়ে এক্সপ্লেইন দি এফেক্ট অফ ইনক্রিজিং এনজাইম কনসেন্ট্রেশন অন দ্য রেট অফ অক্সিজেন প্রোডাকশন। এটার আনসার কি তো যে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এনজাইম কনসেন্ট্রেশন ইনক্রিজেস সো ডাজ অক্সিজেন প্রোডাকশন। যে এই যে এখানে আমরা হচ্ছে কি এখানে 2টা পটেটো ডিস্ক দেওয়া, এখানে 4টা দেওয়া, এখানে 6টা দেওয়া, 8টা দেওয়া, 10টা দেওয়া। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে রেট অফ অক্সিজেন আমরা যতটাই পটেটো ডিস্ক বাড়াচ্ছি এবং পটেটো ডিস্ক বাড়ানো মানে কি যে এনজাইম কনসেন্ট্রেশনও বাড়ানো। সো আমরা ফার্স্টে যখন এনজাইম কনসেন্ট্রেশন বাড়াচ্ছি তখন রেট অফ অক্সিজেন প্রোডাকশন বাড়তেছে, রাইট? আপ আনটিল হচ্ছে কি 8.2 পর্যন্ত। এখানে আমরা যখন 8টা পটেটো ডিস্ক করছি তখন পর্যন্ত এটা শুধু বাড়ছে, বাট অ্যাট ওয়ান পয়েন্ট একটা পয়েন্টে এসে সেটা হয়ে গেছে, সেটা আর বাড়তেছে না, সেটা ওই 8.2-তে কনস্ট্যান্ট আছে। এনজাইম কনসেন্ট্রেশন হয়ে অক্সিজেন প্রোডাকশন একটা কনস্ট্যান্ট রেটে চলে আসছে, এখান থেকে আর সে বাড়তেছে না, একদম স্ট্রেইট লাইনে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের লেখে বুঝাইতে হবে যে ফার্স্টে এনজাইম কনসেন্ট্রেশনের সাথে অক্সিজেন প্রোডাকশন বাড়তেছে আপ আনটিল 8.2, যখন এটা লেভেল অফ হয়ে যায়, কারণ কি এখানে স্যাচুরেশন চলে আসে তারা। পরের প্রশ্ন হচ্ছে কি নেম দ্য পিস অফ অ্যাপারেটাস সুটেবল ফর মেজারিং দ্য ভলিউম অফ অক্সিজেন প্রডিউসড। এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে কি গ্যাস সিরিঞ্জ। যারা কখনো গ্যাস সিরিঞ্জ দেখো নাই, এই হইল গিয়ে একটা গ্যাস সিরিঞ্জ। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কি explain why it is important for the teacher to keep the volume and concentration of the hydrogen peroxide constant। কারণ এখানে আমরা যখন এক্সপেরিমেন্ট করতেছি, যখন রিলায়েবল এক্সপেরিমেন্ট যখন করতে হয় তখন অনলি একটা ভ্যারিয়েবল রাখতে হয়। আমরা যখন 2টা ভ্যারিয়েবল মানে একটার বেশি যখন ভ্যারিয়েবল রাখবো তখন সেটা একটা রিলায়েবল আমরা অ্যাকুরেট একটা রিলায়েবল রেজাল্ট পাবো না, কারণ কি 2টার জন্যই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সো আমাদের রাখতে হবে অনলি ওয়ান ভ্যারিয়েবল। ওকে, আমাদের এখানে তো ভ্যারিয়েবল আমরা ওই তো রাখতেছি যে এনজাইম কনসেন্ট্রেশনের আমরা ভ্যারিয়েবল রাখতেছি। সো আমাদের মেক শিওর করতে হবে যে এখানে অনলি ওয়ান ভ্যারিয়েবল রাখা যাবে। সেই জন্য হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইডের ভলিউম অ্যান্ড কনসেন্ট্রেশন আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। এরপরে হচ্ছে কি নেম আনাদার ভ্যারিয়েবল দ্যাট দ্য টিচার শুড কিপ কনস্ট্যান্ট ইন হিজ ইনভেস্টিগেশন। হ্যাঁ, এখানে অন্য যেগুলো ভ্যারিয়েবল কনস্ট্যান্ট রাখতে হবে সেগুলো হচ্ছে কি তোমার টেম্পারেচার, পিএইচ। কারণ কি যে কোনো এনজাইম আমরা কি জানি এনজাইম কিসের উপর ডিপেন্ড করে? এনজাইম অ্যাক্টিভিটি ডিপেন্ডস অন টেম্পারেচার অ্যান্ড পিএইচ। একটা অপটিমাম টেম্পারেচারের সাথে সেটার অ্যাক্টিভিটি ডিপেন্ড করে এবং একটা অপটিমাম পিএইচের সাথে সেটার অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। সো এই দুইটাও আমাদের মেক শিওর করতে হবে যে এই দুইটা কনস্ট্যান্ট। Question number 5. Farmers can increase their crop yield by growing crops in a temperature controlled glasshouse. Explain how increasing the temperature can result in an increase in crop yield. The answer কি হবে যে as temperature increases so does the rate of photosynthesis। কেন photosynthesis এমন না যে টেম্পারেচার ইনক্রিজ করলেই photosynthesis বেড়ে যাবে, বাট আপ টু অ্যান অপটিমাম টেম্পারেচার। বাট ওইটা আমরা আসতেছি যে ওই তো যে আপ টু অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস রেট অফ ফটোসিনথেসিস বাড়বে। কেন? সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচার বাড়লে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি হবে। এখন কাইনেটিক এনার্জি যদি বাড়ে তাহলে তো তোমার হবে, বাট আপ আনটিল একটা অপটিমাম টেম্পারেচার।
অপটিমাম টেম্পারেচার যখন পর্যন্ত যাবে, এরপরে আবার যদি আমরা করি টেম্পারেচার বাড়াই তখন আবার কমে যাবে, সেটাও মেনশন করতে হবে যে আপ আনটিল একটা অপটিমাম টেম্পারেচার বাড়াইলে সেটার রেট অফ ফটোসিনথেসিস বাড়বে। রেট অফ ফটোসিনথেসিস বাড়লে তখন কি হবে, মোর গ্লুকোজ আর মোর স্টার্চ প্রডিউস হবে। সো অ্যাজ আ রেজাল্ট একটা ক্রপের yield বেড়ে যাবে। Farmers sometimes use a type of heater that burns gas or oil to raise the temperature of the glasshouse to improve crop yield. Explain why they use type of heater to improve crop yields. যেখানে এমন একটা হিটার যেটা বার্নস গ্যাস অর অয়েল, কেন আমরা অন্য জাস্ট নর্মালি কেন গরম করলাম না, যে গ্যাস অর অয়েল বার্ন করে কেন আমরা বাড়াইতে হবে? আমরা তো জাস্ট হিটার একটা অন করে দিলে, ইলেকট্রিক হিটারও আমরা অন করে দিতে পারতাম। বাট আমাদের এখানে কেন গ্যাস আর অয়েল বার্ন করলে হয় কি, যে আমরা যখন বার্ন করি কোনো কিছু তখন CO2 প্রোডাকশন হয়। এবং CO2 কি, CO2 একটা রিঅ্যাক্ট্যান্ট, ফটোসিনথেসিসের একটা রিঅ্যাক্ট্যান্ট। CO2 ফটোসিনথেসিসের তার একটা রোল আছে। সো আমরা যদি গ্যাস আর অয়েল বার্ন করা এমন একটা হিটার ইউজ করি তখন CO2 বাড়বে, CO2 বাড়লে ফটোসিনথেসিস বাড়বে। অ্যান্ড এই জন্য আমাদের ফার্মাররা করে কি, এমন একটা হিটার ইউজ করে দ্যাট বার্নস গ্যাস আর অয়েল টু রেজ দ্য টেম্পারেচার। Some farmers also add chemical fertilizers to their crops in a glass house. Different minerals are added to chemical fertilizers. Explain one mineral that should be added to these fertilizers. আমরা এখানে করতে পারবো, আমি এখানে দুইটা আনসার দিছি, বাট যে কোনো একটা দিলে হবে। এই যে এক্সপ্লেইন ওয়ান, এখানে আমরা 2 মার্কে কেন, এখানে আমরা ফার্স্টে আমরা এটার নাম বলবো এবং এটা কি কাজে ইউজফুল সেটাও আমরা বলবো। যে আমরা বলতে পারি নাইট্রেট ফার্টিলাইজার আমরা কেন করবো, কারণ কি অ্যামিনো অ্যাসিডে তো তোমার নাইট্রোজেন আছে। সো নাইট্রেট দিলে আমাদের অ্যামিনো অ্যাসিড প্রোডাকশন হবে, মানে অ্যামিনো অ্যাসিড কিসের সাব ইউনিট, প্রোটিনের সাব ইউনিট। সো আমরা নাইট্রেট ইউজ করতে পারবো। অন দ্য সেম ওয়ে আমরা বলতে পারি যে ম্যাগনেশিয়াম যদি আমরা ইউজ করি, ম্যাগনেশিয়াম আমাদের কোথায় আছে, ক্লোরোফিলে আমরা ম্যাগনেশিয়াম পাই। সো ম্যাগনেশিয়াম থাকলে আমরা ক্লোরোফিল উইচ ইজ ইনসাইড ক্লোরোপ্লাস্ট which helps in photosynthesis. ক্লোরোপ্লাস্ট ছাড়া তো ফটোসিনথেসিস হবেই না। সো আমরা যদি ম্যাগনেশিয়াম এর দেই, ফার্টিলাইজার দিই, সো আমরা ফটোসিনথেসিস বাড়াতে পারবো। এরপর কোয়েশ্চন হচ্ছে, ডিসকাস ওয়াই সাম ফার্মার্স লিমিট দ্য অ্যামাউন্ট অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স দে অ্যাড টু দেয়ার ক্রপস। সো আমরা যদি করি ওয়াই লিমিট, why farmers limit the amount of chemical fertilizers they add to their crops, এখানের মধ্যে বলতে পারি যে যখন বেশি কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাড করে ফেলে তখন সয়েল কনসেন্ট্রেশন কমে যায়। এখন সয়েল কনসেন্ট্রেশন কমে গেলে কি হবে, ওয়াটার পোটেনশিয়াল, সে কতটুকু পানি ধরতে পারে সেটাও কমে যাবে। এখন কতটুকু পানি একটা অ্যামাউন্ট অফ সয়েল ধরতে পারে সেটা যদি কমে যায়, তাহলে একটা প্ল্যান্ট কতটুকু পানি নিতে পারতেছে সেটাও তো কমে যাবে। এবং তখন পানি যখন কমে যাবে প্ল্যান্টে, তখন তো প্ল্যান্টও পচে যাবে, হয়ে যাবে। সো এইটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে লিচিং হচ্ছে গিয়ে, যখন এত ফার্টিলাইজার যখন বেড়ে যায় তখন আশেপাশে হবে কি, অ্যালজি ফর্মেশন করবে। কারণ কি এটা তো শুধু এই প্ল্যান্টটি যে শুধু ফার্টিলাইজারটা নিচ্ছে এমন তো না, অনেক অ্যালজি আছে, তারা দেখা যাচ্ছে যে তারাও এখানে ভালো পাইছে যে এখানে এত ফার্টিলাইজার, তাহলে আমিও গ্রো করি, শুধু একটা প্ল্যান্টই কেন গ্রো করবে, কারণ অ্যালজেও গ্রো করবে। এবং যখন অনেক অ্যালজি হয়ে যায় তখন কি হয়, ইউট্রোফিকেশন হয়। এই প্রসেসটা যখন একটা রিভার বেড বা এনি ফার্মল্যান্ডে যখন খুব বেশি অ্যালজি হয়ে যায়, তখন কিন্তু অ্যালজি তোমার কি করে, অ্যালজি গ্রো করে, এবং অ্যালজি গ্রো করার পরে অন্য নিউট্রিয়েন্টস অ্যালজি নিয়ে যায়। সো তখন তোমার প্রবলেম হয়, তোমার ফার্মার্সদের প্রবলেম হয়, প্ল্যান্ট প্রোডাকশনের প্রবলেম হয়। এগুলোর জন্য তোমার একটা ফার্মার কেমিক্যাল ফার্টিলাইজার কম দিতে পারে। অলসো সে করতে পারে যে কেমিক্যাল ফার্টিলাইজারের জায়গায় সে ন্যাচারাল ফার্টিলাইজার ইউজ করতেছে, সেটাও একটা পয়েন্ট হতে পারে ফর উইচ সে কেমিক্যাল ফার্টিলাইজার লিমিট করতেছে। Okay, question number 6. The human liver produces bile.
এক্সপ্লেইন দ্য রোল অফ বাইল ইন ডাইজেশন। ওকে, রোল অফ বাইল ইন ডাইজেশন আমরা কী করবো? বলতে পারি যে স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডে কিন্তু স্টমাকের যে এনজাইম সেগুলো কাজ করার জন্য অপটিমাম পিএইচ, বাট ইন্টেস্টাইনাল যে এনজাইমগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু নট আইডিয়াল অপটিমাম পিএইচ। এখন ইন্টেস্টাইনের যে এনজাইম সেগুলো করার জন্য সেই ইন্টেস্টাইনের হইতে হবে যে অ্যালকালাইন পিএইচ হইতে হবে। সো বাইলের ফার্স্ট ফার্স্ট অ্যাকশনটাই হচ্ছে গিয়ে যে স্টমাক থেকে যে অ্যাসিড সিক্রেশনটা হয় সেটাকে নিউট্রালাইজ করা, এবং নিউট্রালাইজ করে সেটাকে অ্যালকালাইন একটা পিএইচে নিয়ে আসা, যাতে ইন্টেস্টাইনাল যে এনজাইমগুলো সেগুলো কাজ করতে পারে। এবং আরেকটা কি করে সেটা হচ্ছে ফ্যাট প্রোডাক্টস যেগুলো থাকে, ফ্যাট সেগুলোকে বাইল ইমালসিফাই করে। ইমালসিফাই মানে কি, ফ্যাটগুলোকে ভেঙে স্মলার ড্রপলেটস বানায়, এবং স্মলার ড্রপলেটস যখন বানায় তখন সেটার সারফেস এরিয়া বেড়ে যায়, এবং ওই যে অন্য যে এনজাইম ফ্যাটের উপরে কাজ করবে সেই এনজাইমগুলোর এসে একটা এমন ড্রপলেটস পায় যেগুলোর সারফেস এরিয়া বেশি। সো সারফেস এরিয়া বেশি পেলে কি হবে, তাহলে সে আরও ভালো করে কাজ করতে পারবে। সো এগুলো হচ্ছে গিয়ে বাইলের রোল ইন ডাইজেশন। There are three main blood vessels attached to the liver: hepatic artery, hepatic vein, hepatic portal vein. How many of these blood vessels transport deoxygenated blood from the liver? So এই ফিগার থেকে আমরা দেখতে পাই যে তিনটা যে আমাদের ভেসেল আছে, মেইন ব্লাড ভেসেল আছে, এগুলো হচ্ছে গিয়ে হেপাটিক ভেইন, এই যে এখানে হেপাটিক ভেইন, তারপরে হেপাটিক আর্টারি এবং হেপাটিক পোর্টাল ভেইন। So how many of these blood vessels transport deoxygenated blood from the liver? আমরা এখানে যখন আমরা প্রথমেই হেপাটিক ভেইন আর হেপাটিক পোর্টাল ভেইন শুনি, তখনই আমরা মনে করি যে ভেইন আছে, তাহলে তো এই দুইটাই তো ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। সো অনেকেই করে কি, ফার্স্টেই দিয়ে দেয় হচ্ছে কি 2, বাট সেটা হবে না। আমরা দেখতে পাচ্ছি যে পোর্টাল ভেইনটা আসলে কি করে, পোর্টাল ভেইনটা স্টমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন থেকে তাদের ভেনাস যে ব্লাডটা সেইটা যায় হচ্ছে গিয়ে লিভারে, ফার্স্টে লিভারে যায়, ওইখান থেকে লিভার ওইখান থেকে লিভার গ্লুকোজ এবং আদার এনার্জির জন্য প্রোডাক্টস নেয়, তারপরে নিউট্রিয়েন্টস যেগুলো সেগুলো নেয়, তারপরে হচ্ছে গিয়ে যেগুলো এক্সক্রিটরি প্রোডাক্টস আছে, মেটাবলিজমের এক্সক্রিটরি প্রোডাক্ট সেগুলো রিমুভ করে ব্লাড থেকে। সো হেপাটিক পোর্টাল ভেইন দিয়ে লিভারে যায়, এবং লিভার থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কি দিয়ে যায়, সেটা হচ্ছে কি হেপাটিক ভেইন দিয়ে যায়। সো এই প্রশ্নের আনসার হচ্ছে কি 1। সি হচ্ছে কি, a scientist investigates the glucose concentration in a person's hepatic portal vein and hepatic vein after the person has eaten a meal. This is the scientist's method. Give a person a meal to eat. After 1 hour, take a blood sample from the hepatic portal vein and a blood sample from the hepatic vein. Measure the glucose concentration in both samples. After 5 hours, take another blood sample from each of the two veins. Measure the glucose concentration in both samples, and table shows the scientist's results. Time in hours হচ্ছে কি 1 hour পরে, 5 hour পরে। 1 hour পরে দেখা যাচ্ছে যে আমাদের হেপাটিক পোর্টাল ভেইনে বেশি গ্লুকোজ আর হেপাটিক ভেইনে কম গ্লুকোজ, অ্যান্ড 5 hour পরে দেখা যাচ্ছে যে হেপাটিক পোর্টাল ভেইনে কম গ্লুকোজ অ্যান্ড হেপাটিক ভেইনে বেশি গ্লুকোজ। So question হচ্ছে কি, after 1 hour the concentration in glucose in hepatic vein, portal vein is higher than the concentration of glucose in the hepatic vein. Explain this difference in concentration. এটা কেন হবে, যে কারণ ফার্স্টেই হবে কি, ইন্টেস্টাইন থেকে আমরা গ্লুকোজ পাচ্ছি, সেই গ্লুকোজটা ফার্স্টে আসতেছে হচ্ছে কি হেপাটিক পোর্টাল ভেইনে, এবং হেপাটিক পোর্টাল ভেইন কি করে, আমরা এখানে আগেরটা দেখতে পাচ্ছি হেপাটিক পোর্টাল ভেইনে, তো এখান থেকে এইসব জায়গা থেকে গ্লুকোজ আসতেছে, এবং তারপরে হেপাটিক পোর্টাল ভেইন যাচ্ছে, ব্লাডটা যাচ্ছে লিভারে। এখন লিভার কি করে, লিভার সেই যে ব্লাডটা, ওই ব্লাডটার থেকে সে গ্লুকোজ আপটেক করতেছে, কারণ কি ব্লাডে এত গ্লুকোজ থাকলে তো ডায়াবেটিসও হবে, এবং আমাদের তো অন্য কাজের জন্য তো এনার্জি লাগে, সেই এনার্জিটা আমরা যে গ্লুকোজ করবো, সেই গ্লুকোজটা ব্লাডে থেকে গেলে তো হবে না, সেটা লিভার নেয়, লিভার নিয়ে কয়েকটা স্টোর করে, কয়েকটা কাজ করে, লিভারে তো আমাদের বডিতে অনেক কাজ, সো তাদের গ্লুকোজ লাগে।
এবং তারপরে কি করে, ইন দ্য প্রেজেন্স অফ ইনসুলিন কি করে, স্টোরেজের জন্য হেল্প করে, যে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। তারপরে এইসব করে তারা গ্লুকোজকে যখন গ্লাইকোজেনে কনভার্ট করে এবং অন্য কাজে ব্যবহার করে, তখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়। সো অ্যাজ আ রেজাল্ট, যখন এখানে গ্লুকোজ আপটেক হচ্ছে ফর স্টোরেজ, ফর ওয়ার্ক, তারপরে আমরা যখন হেপাটিক ভেনে আসবো, তখন আমরা দেখতে পারবো যে এখানে বেশি ছিল এবং এখানে কম হয়ে গেছে। কারণ কি, মাঝখানে লিভারে যখন ছিল তখন সেটা স্টোরেজ এবং অন্য কাজের জন্য ইউজ আপ হয়ে গেছে। After 5 hours, the concentration of glucose in the hepatic vein is higher than the concentration of glucose in the hepatic portal vein. Explain this difference in concentration. 5 hours পরে দেখা যাচ্ছে যে হেপাটিক পোর্টাল ভেনে কম, কিন্তু হেপাটিক ভেনে বেশি। এইখানে কেমন হবে? এইটার কারণ হচ্ছে গিয়ে 5 hours পরে আমরা তো 5 ঘন্টা আগে খাইছি, সো আমাদের ইন্টেস্টাইনে কোনো খাবার নাই। সো ইন্টেস্টাইনে যদি খাবার না থাকে, তাহলে এখানে তো কম গ্লুকোজ থাকবেই, তাই না? সো এখানে যখন কম গ্লুকোজ, তখন লিভার আগে যেটা কাজ করছিল, যে স্টোর করে রাখছিল, যে আমরা যখন স্টার্ভিং, আমরা অনেকক্ষণ খাই নাই, তখন সেই সময়ের জন্য লিভার গ্লুকোজ স্টোর করে রাখছিল, যে আমাদের যখন লাগবে পরে, তখন আমরা গ্লুকোজ সাপ্লাই দিব। সো এখানে যেহেতু গ্লুকোজ নাই, তখন সে লিভার থেকে যে স্টোরেজ থেকে সে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে রিলিজ করে, এবং সেখান থেকে দেখা যায় যে সেটা হেপাটিক ভেনে যায়। And এটাই হচ্ছে কি আনসার। Question number 7 হচ্ছে, the diagram shows a male fruit fly with long wings and female fruit fly with long wings. Wing length of this flies is controlled by a gene with 2 alleles. The dominant allele L produces long wings, and the recessive allele ছোট হাতের L produces short wings. A male and female fruit fly mate. A table shows the number of male and female offspring with long wings and short wings. Which describes the genotypes of the parent fruit flies? Both হচ্ছে কি heterozygous. পরের প্রশ্ন কি? The genetic diagrams are used to show how sex is inherited. Complete the genetic diagram to show that equal number of male and female offsprings are produced. So আমরা এখানে কি দেখাচ্ছে, যে এখানে মেল দেখাচ্ছে। সো এখানে আমাদেরকে টেবিলটা কমপ্লিট করতে বলছে। সো এখানে যদি মেল হয়, আমরা এখানে ফিমেল লিখবো XX, সো এক্স এ ডাবল এক্স ওয়াই এ XY, তারপরে এক্স আবার ডাবল এক্স, আবার XY। সো কমপ্লিট শো দ্যাট ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল অফস্প্রিং আর প্রডিউস। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা XX, দুইটা ফিমেল এবং দুইটা মেল হবে। সো ম্যাথমেটিক্যালি আমাদের সেম অ্যামাউন্ট অফ মেল অ্যান্ড ফিমেল অফস্প্রিং আসার কথা। এখন দেখতেছি যে এক্সপ্লেন দ্য রিজাল্টস অফ দ্য ক্রস মাইট নট প্রডিউস এক্স্যাক্টলি দ্য ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল অফস্প্রিং। আমরা এখানে কি দেখলাম, যে মেল এবং ফিমেল এখানে 38-10 এবং 36-15, এখানে ফিমেল এবং মেল সবসময় সমান নাও হইতে পারে। এবং সবসময় সমান নাও হইতে পারে কেন? সবসময় কি সেম নাম্বার অফ হয়ে যায়, একটা ছেলে হলে একটা মেয়ে হবে, এমন কি সবসময় হয়? এরকম কিন্তু সবসময় হয় না। এক্সপ্লেন দ্য রিজাল্টস অফ দ্য ক্রস মাইট নট বি ইকুয়াল। এখানকার কারণ কি, ফার্টিলাইজেশনে একটা র্যান্ডম চান্স হয়ে গেছে, এখানে প্রবাবিলিটির আছে। সো সবসময় এটা সেম হবে না। অনেক সময় হইতে পারে কি, ফিওয়ার ওয়াই স্পার্ম থাকতে পারে, অথবা ফিমেল স্পার্ম থাকতে পারে। সো এইসবের জন্য সবসময় কিন্তু সেম এটা হয় না, সেম নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল হয় না। তারপরে সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, ফ্রুট ফ্লাইজ ডিপেন্ড অন ডিকম্পোজিং ফ্রুট। দ্য স্মেল অফ দ্য ফ্রুট অ্যাট্রাক্টস ফ্রুট ফ্লাইজ। The design and investigation to find out if the smell of decomposing apples attracts fruit flies more than the smell of decomposing bananas. Include experimental details in your answer and write in full sentences. সো এখানে আমি লিখি নাই, বাট তো আনসারটা ডিসকাশন হচ্ছে কি এরকম, যে ফার্স্টে আমরা কি করব, আমরা একটা এক্সপেরিমেন্টে আমরা একটা রটিং অ্যাপল রাখবো, এবং আরেকটা এরিয়াতে কি করব, একটা রটিং বানানা রাখবো।
এখন তারপর আমরা মেক শিওর করবো যে দুইটা এরিয়াতেই আমরা সেম নাম্বার অ্যান্ড সেম স্পিসিস অফ ফ্রুট ফ্লাইজ রাখবো। ওকে, সেম নাম্বার হইতে হবে এবং সেম স্পিসিস হইতে হবে। এরপর আমরা করবো কি, দুইটা ইয়েতে আমরা 1 ঘন্টার জন্য আমরা রাখবো। এন্ড দেন আমরা কি করবো, একটু পরে 1 ঘন্টা পরে আমরা মেজার করবো দ্য অ্যামাউন্ট অফ ফ্রুট ফ্লাইজ নিয়ার দি অ্যাপল অ্যান্ড দি অ্যামাউন্ট অফ ফ্রুট ফ্লাইজ নিয়ার দ্য বানানা। এবং 1 ঘন্টা পরে যখন আমরা এটা কাউন্ট করব, যখন তারপর আমরা এটা কম্পেয়ার করব যে আমি কতটা ফ্লাই অ্যাপেলের ইয়েতে ছিল, কতটা ফ্লাই বানানোর ইয়েতে ছিল, এবং এইটা আমরা কয়েকবার আমরা রিপিট করব এই এক্সপেরিমেন্টটা। আমরা যখন বারবার রিপিট করব তখন আমরা সেটার একটা রিলায়েবল একটা সলিউশন পাবো। ওকে, question number 8. এখানে একটা this diagram shows a section through a leaf with different parts labeled from P to U. P হচ্ছে এখানে vexillary, এইখানে R হচ্ছে palisades, তারপর এখানে আমাদের T spongy layer আছে, এখানে S হচ্ছে কি তোমার transport fibers such as xylem phloem এখানে আছে। এখানে ম্যাগনিফিকেশন কত টাইমস, 100 টাইমস। সো এ হচ্ছে কি which part of the leaf transports amino acid, এই যে ট্রান্সপোর্ট বান্ডেল আছে সেটা হচ্ছে কি S, এটা হচ্ছে কি তোমার অ্যামিনো অ্যাসিডও ট্রান্সপোর্ট করে, এবং এখানে যে ফটোসিনথেসিসের যে প্রোডাক্ট সেটাও ট্রান্সপোর্ট করে, ওয়াটার ট্রান্সপোর্ট করে। ওকে, ট্রান্সপোর্ট অ্যামিনো অ্যাসিড হবে S. which part absorbs the most sunlight, এখানের মধ্যে প্যালিসেডস যে লেয়ারটা সেটা হচ্ছে they absorb the most sunlight। তারপরে which part transports the products of photosynthesis, এটাও হচ্ছে কি ওইটা ট্রান্সপোর্ট বান্ডেল যে সেখানে ফ্লোয়েম দিয়ে ট্রান্সপোর্ট করে, সো S। তারপর which part reduces the amount of water escaping, এখানে সেটা হবে হচ্ছে কি P, যে ওয়্যাক্সি লেয়ারটা সেটা prevents too much water from escaping। তারপরে আমরা বলবো যে explain the structure and position of the cells in part R and T and help the leaf to photosynthesize। এখানে পার্ট R হচ্ছে কি প্যালিসেডস আর T হচ্ছে কি স্পঞ্জি লেয়ার। প্যালিসেডস আমরা দেখবো যে এখানে অনেক খুবই টাইটলি প্যাকড একটা এরিয়া, এখানে অন্য কোনো এয়ার বা অন্য কিছু থাকার জায়গা খুবই কম, এবং এটা ভার্টিক্যালি অ্যান্ড টাইটলি প্যাকড একটা আমরা স্ট্রাকচার দেখতেছি। এবং এটা হচ্ছে কি নিয়ার দ্য টপ অফ দ্য লিফ, যেহেতু নিয়ার দ্য টপ সানলাইট তো এই দিক থেকে আসতেছে, সো নিয়ার দ্য টপ, সো এইভাবে সে বেশি সানলাইট পাচ্ছে। সো এই যে আর এটার অনেক ক্লোরোপ্লাস্ট সেলস আছে, সো অ্যাজ এ রেজাল্ট ডিউ টু মোর ক্লোরোপ্লাস্ট অ্যান্ড সিন্স ইট ইজ নিয়ার দ্য টপ অফ দ্য লিফ, তারপরে ডেন্সলি প্যাকড আর ভার্টিক্যাল, সেহেতু প্যালিসেডসে ফটোসিনথেসাইজ করতে হেল্প করে। আর স্পঞ্জি লেয়ারটা যে টি, সেটা আমরা দেখতেছি যে নিয়ার দ্য বটম অফ দ্য লিফ আর স্টমাটার কাছে, অ্যান্ড লেস ডেন্সলি প্যাকড, যেহেতু লেস ডেন্সলি প্যাকড সেখানে এয়ার আছে, গ্যাস ডিফিউশন হওয়ার চান্স আছে। এইভাবে এই দুইটা এর জন্য they help the leaf to photosynthesize. The diagram of the leaf section is magnified 100 times and determine the actual thickness of the leaf. এখানে thickness of the leaf দিছে মিলিমিটারে আমাদের বের করতে হবে। সো আমরা ফার্স্টে আমরা যদি এটাকে একটা স্কেল দিয়ে মেজার করি, আমরা দেখব যে এটা অ্যারাউন্ড 3 সেন্টিমিটার, একটু আপ ডাউন হবে, অ্যারাউন্ড 3 সেন্টিমিটার হবে। সো 3 সেন্টিমিটারকে আমরা ফার্স্টে করব, মিলিমিটারে নিব। মিলিমিটার মানে কি 3 সেন্টিমিটার হচ্ছে 30 মিলিমিটার। 30 মিলিমিটার আমাদের এখানে কি বলা হয়েছে, 100 টাইমস ম্যাগনিফিকেশন করা হয়েছে, মানে 100x মাল্টিপ্লাই করা হয়েছে। সো আমরা এটাকে 100x ডিভাইড করব, সো আসলে আনসার আসবে হচ্ছে আমাদের 0.3 মিলিমিটার। The photographer shows water lilies, plants and that float on the surface of ponds. Suggest why leaves of the water lily only have stomata on their upper surface. Normally স্টোমাটা লোয়ার সারফেসে যেতে হয়, কিন্তু এখানে আপার সারফেসে কেন হবে, বিকজ লোয়ার সারফেস হচ্ছে কি এইটার লোয়ার সারফেসটা কোথায় আছে, ওয়াটারে আছে। এখন ওয়াটারে থাকলে স্টোমাটা ওয়াটারে থাকলে তো সেটার ফাংশনে করবে, সেটার ফাংশনে সে কমপ্লিটলি করতে দিবে না। সেহেতু ইন কেস অফ ওয়াটার লিলি
স্টোমাটার ফাংশন কি, স্টোমাটা হচ্ছে কি তোমার ট্রান্সপিরেশন করতে হেল্প করে, এবং সেটা যদি হয় তাহলে তো ওয়াটারে যদি থাকে সেটা তো হেল্প করবে না, সেটা তো একটা বাধা পড়বে। সো ইন কেস অফ ওয়াটার লিলি সেটা আপার সার্ফেসে থাকে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9 আসলাম, যে phagocytes and lymphocytes are white blood cells involved in the immune response. Explain the role of lymphocytes in the immune response. Lymphocytes কি? Lymphocytes are antibodies which are specific, and সেগুলো কি করে? স্পেসিফিক মানে কি? স্পেসিফিক, সে একটা স্পেসিফিক অ্যান্টিজেন বা স্পেসিফিক ফরেন সেলসকে সে আইডেন্টিফাই করে এবং সেই ফরেন সেলকে সেটা কিল করে আর ডিস্ট্রয় করে। Phagocytes ingest bacteria. Explain what happens to bacteria after they have been ingested by phagocytes. After they have been ingested, সেগুলোকে কিল করে, ডিস্ট্রয় করে, এবং ডিস্ট্রয় করে তাদের যে প্রোডাক্টস থাকে সেটাকে ব্রেকডাউন করে তাদের এনজাইমস দিয়ে, এই ফ্যাগোসাইটসের যে এনজাইমস আছে সেগুলো দিয়ে ব্রেকডাউন করে, ডাইজেস্ট করে, ওইগুলোকে তারাই ব্যবহার করে। প্রোডাক্টস অ্যাবজর্ব বাই ফ্যাগোসাইট। ওকে, সায়েন্টিস্ট তোমাদের কোয়েশ্চেন যেহেতু পড়ছোই, এইটার ফুল কোয়েশ্চেন পড়তেছে না। এখানে বলছে উইচ অফ দিস what is the rate of ingestion of the bacteria in the control. So ফার্স্টে আমরা এটার ইনজেকশন কন্ট্রোল আমরা কি পাবো, এখানে লেখা আছে যে 150, সো এটা হচ্ছে অ্যারাউন্ড 170। এইটা 170 আমরা কত আওয়ারে পাইছি? 2 আওয়ার্সে পাইছি। সো ফার্স্টে আমাদের এটা হবে 2 আওয়ার্সে আমরা যদি পাই, রেট অফ ইনজেকশন এখানে আমরা পার আওয়ার, সো 170 ডিভাইডেড বাই 2 আওয়ার্স হচ্ছে কি আমাদের 85 পার আওয়ার হবে। স্টেট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন দিস ইনভেস্টিগেশন। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কনসেন্ট্রেশনস অফ ভাইটামিন সি। সো ইন্ডিপেন্ডেন্ট আমরা এইটা আমরা আমাদের মতো করতেছি, আমাদের মতো চেঞ্জ করতেছি, সেটার উপরে ব্যাকটেরিয়া, নাম্বার অফ ব্যাকটেরিয়া ইনজেস্টেড দেখতে পাচ্ছি। সো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি? কনসেন্ট্রেশন অফ ভাইটামিন সি। State two biotic variables in the scientist should control. সেগুলো কি? এখানে আমরা টাইপ অর সাইজেস অফ ফ্যাগোসাইটস আমরা ভ্যারি করতে পারে, এবং দ্য নাম্বার অর অ্যামাউন্ট অর স্পেসিস অফ ব্যাকটেরিয়া সেটাও আমাদের এখানে একটা এফেক্ট দিবে। সো দ্য টু বায়োটিক ভ্যারিয়েবলস কি? টাইপ অ্যান্ড সাইজ অফ ফ্যাগোসাইটস অ্যান্ড নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট অফ স্পেসিস অফ ব্যাকটেরিয়া। The scientist concludes that the vitamin C in a person's diet will protect people from pathogens. কমেন্ট হ্যাঁ, ওকে, আমরা কি করতে পারবো, যে আমরা একটু আগে দেখছি যে ভাইটামিন সি ইনক্রিজেস দ্য ইনজেকশন অফ ব্যাকটেরিয়া, তাই না? কিন্তু এটা কিন্তু আমরা অনলি একটা টেস্ট করে দেখা গেছে, এবং এটা আমরা নট রিলেবল, কারণ কি নট রিপিটেড। আমরা যদি এটা রিপিট করি এবং আমরা যদি অন্য ব্যাকটেরিয়া নিয়ে এটা ট্রাই করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি আসলেই, এটার কনক্লুশনটা কি, এটা কি রিলায়েবল, এটা কি অ্যাকুরেট, সেটা আমরা বুঝতে পারবো। Question number 10. The diagram shows some of the structures involved in fertilization in a flowering plant. Okay, flowering plant fertilization area দেখতেছি, যে এখানে name the parts labeled A, B, C. A হচ্ছে কি এখানে, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি স্টিগমা। ওকে, B যে এই পার্টটা হচ্ছে কি স্টাইল। ওকে, এই যে এই পার্টটা হচ্ছে কি স্টাইল, আর সি পার্টটা, এই সি হোল পার্টটাকে বলা হচ্ছে কি ওভারি। ওকে, ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্স টু দ্য স্ট্রাকচারস আফটার ইন পার্ট সি আফটার ফার্টিলাইজেশন। ওভারিতে এই পুরোটা হচ্ছে কি ওভারি, রাইট? সো এই পুরোটাকে আফটার ফার্টিলাইজেশন এটাতে একটা ফ্রুট হয়ে যাবে। সো ফ্রুট হয়ে গেলে হবে কি, এখানে যে ওভিউল আছে, এই ওভিউলটা হয়ে যাবে হচ্ছে কি সিড, এবং ওভিউলের যে কোট, এই ওভিউলের কোট হয়ে যাবে হচ্ছে কি সিড কোট। সিডের যে একটা কোট থাকে সেই সিড কোট হবে, এবং এই ফুল ওভারিটা একটা ফ্রুটে কনভার্ট হয়ে যাবে। ফুল ওভারিটা কি হবে? ফ্রুটে কনভার্ট হবে। A scientist investigates the effect of 4 different storage conditions on the germination of grass seeds. She stores 500 seeds in each storage condition for 2 months, এবং then she counts the number of seeds germinated when planted. এবং রেজাল্টটা কি আসছে, যে ওয়েট অ্যান্ড কোল্ডে আমরা যতটুকু পাইছি
এর থেকে আমরা ওয়েট অ্যান্ড ওয়ার্মে আমরা কম সিডস দ্যাট জার্মিনেট পাইছি। এখন এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সিডস দ্যাট জার্মিনেট ইন ওয়েট অ্যান্ড কোল্ড কন্ডিশন কম্পেয়ার টু দ্য নাম্বার অফ সিডস দ্যাট জার্মিনেট ইন ওয়েট অ্যান্ড ওয়ার্ম কন্ডিশন। সো এটা আমরা কী করবো, হয়তো 476 মাইনাস 432 44। সো 44 আমরা কী করবো, 44 ডিভাইডেড বাই 432 ইন্টু কত আসবে, 10% আসবে, 10.2% আসবে। ওকে, suggest why fewer seeds germinate when they are stored in wet and warm conditions than in the other conditions। এটার ইয়ে হচ্ছে কি, কারণ ওয়েট অ্যান্ড ওয়ার্ম কন্ডিশনে কি হয়, ওয়েট অ্যান্ড ওয়ার্ম কন্ডিশনে তোমার অনেক ফাঙ্গাই গ্রো হয়, অনেক ব্যাকটেরিয়া গ্রো হয়, আদার মাইক্রোবস গ্রো হয়, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট সিড দেখা যায় ব্যাকটেরিয়া সিডস খেয়ে ফেলতেছে বা ইনফেক্ট করে ফেলতেছে, সো ডিজিজ হইতেছে। সো সেই জন্য আমরা ওয়েট অ্যান্ড ওয়ার্ম কন্ডিশনে দেখা যাবে যে লেস জার্মিনেশন হয়। আবার আরেকটা জিনিস হইতে পারে যে তারা ওয়েট অ্যান্ড ওয়ার্ম কন্ডিশনে তারাও একটা সুইটেবল টেম্পারেচার পেয়ে তারাও দেখা যাচ্ছে যে একটা ইয়ে হয়ে যাচ্ছে, জার্মিনেট হয়ে যাচ্ছে, আগেই জার্মিনেট হয়ে যাচ্ছে। পরে ইয়ে কি যে give one observation on the that shows that seed has germinated। তাহলে সিড জার্মিনেটেড আমরা এখানে এই ছবি দেখে আমরা বুঝতে পারবো যে সিড স্প্লিট হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে সিডটা এখান থেকে স্প্লিট হয়ে যাওয়া, র্যাডিক্যাল অর রুট সিন, এই যে রুট একটা রুট বের হয়ে যায় এবং দেখা যায় শুট সিন, এই যে আমরা এখানে শুটও বের হয়ে যাচ্ছে। এইটা দেখে, এইগুলো দেখে আমরা বলতে পারবো যে সিড হ্যাজ জার্মিনেটেড। আজকের জন্য এটাই, এই প্রশ্নের শেষ।